প্রতিবেশী দেশকে ম্যানেজ করে, দ্যাট মিনস ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান, হিসাব নিকাশ এলোমেলো। তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন। 7 দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে। যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না। আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। দর্শক, আমি দেখছি সেই বেলা 12টার পর থেকেই, তো দেখতে দেখতে এখন গাড়ির যে অবস্থান, তারেক রহমানকে বহনকারী গাড়ি মঞ্চের কাছাকাছি। কিন্তু দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। প্রতিবেশী দেশকে ম্যানেজ করে, দ্যাট মিনস ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান, হিসাব নিকাশ এলোমেলো। তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন। 7 দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে। দর্শক, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে আসবেন। ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে আবেগ, উচ্ছ্বাস বা ব্যতিক্রমী ভাবে দেখার কিছু নেই। তিনি বাংলাদেশে আসবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকবেন না, সেটা স্বাভাবিক। বরং বাংলাদেশে এসেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করব কেন, তিনি বাংলাদেশে কেন এতদিন আসেন নাই, এটা আলোচনা। তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। দর্শক, প্রথম যে প্রশ্ন, যে তারেক রহমান 5 আগস্টের পর, 5 আগস্টের আগের হিসাব আমরা জানি, 5 আগস্টের পর এই প্রায় 1.5 বছর কেন লাগালেন দেশে আসতে, এটার উত্তর অজানা। মানে রহস্যময় প্রত্যাবর্তন, রহস্য। স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে তিনি জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, জুলুমতন্ত্রের অবসান ঘটেছে, দেশে এসেছেন, দ্যাটস ফাইনাল। কিন্তু না, তারেক রহমানের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। তারেক রহমানের ক্ষেত্রে 1.5 বছর আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম। এমনকি খালেদা জিয়া অসুস্থতার পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন, অবশ্যই তিনি এই জন্য অনুতপ্ত, না বললে ভালো হতেন, ওইটা বলে বাকি ধরাটা খেয়েছেন। তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত, মানে মা যখন অসুস্থ, দেশে আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবারিত নয়, এটা তিনি নিজে বলেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন। তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেট বা ব্যারিকেড উঠে গেছে? এবং এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তারেক রহমান দেশে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই তিনি রাজনীতি করবেন, এছাড়া তার কোনো হাতিয়ার নেই। ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কাজ করতে দিবেন না। এর মানে ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই 1.5 বছর লেগেছে 5 আগস্টের পর থেকে। কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে 5 আগস্ট। এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেস্তে যাচ্ছে, এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন। যেমন তারেক রহমান আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা, তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে। আপনি দেখেন লাইভে। যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্র সেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে। অপরদিকে
এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। এই 7 দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি, তিনি এসে 2-1 দিনের ভিতরে ভোটার হবেন। তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই, আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থিতা করার কোনো সুযোগ নাই, তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন, যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই 7 দিনের যে কয়দিন থাকবেন, 7 দিন বা 10 দিন, এর ভিতরেই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন। তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক। এই 7 দিনের ভিতরে মোটামুটি এই 2টি কাজ করবেন। 2টি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন, যেহেতু তিনি আসছেন একটা ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন। তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই। এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থিতা করার জন্য, এইগুলো ঠিকঠাক করবেন, তারপরে তিনি আবার ফিরে যাবেন, এরপরে আবার স্থায়ীভাবে আসবেন। তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে, জড়ো করা হয়েছে। ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে 10টি ট্রেন ভাড়া করা হয়েছে, সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে। যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে। আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো। তবে খেয়াল রাখা দরকার, আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম, রিজভী আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন, এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, দলীয় কোন্দলের ঘটনা না ঘটে, দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। যেহেতু এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের ভিতরে মারামারি করে 205 জন, সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে। আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ব্যাপারেও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার। আর সর্বশেষ, যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক, তো একটু বিশৃঙ্খল ভাবে এলোমেলো ভাবে বলছি। তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি, যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকেই কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি ওসমান হাদির বিপক্ষে নেমে গেছে। এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে, ঠিক কি জন্য, কোন অপরাধের কারণে তারা ওসমান হাদির বিপক্ষে অবস্থান নিল। এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মনি তিনি আব্দুল নূর তুষারের সাথে এক টকশোতে উপস্থিত হয়ে ওসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন, তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই, অপু উকিলদের সাথে বসে বসে এসি রুমের ভিতরে টকশো করেছে, আর ওই টকশোর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে। এই হচ্ছে নীলুফার মনি। আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন। একটি ছেলে 32 বছর বয়স, তার জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, চোখের পানি ফেলে হাহাকার করছে। কি জন্য, কি অর্জন করলো সে? আর আপনারা কি অর্জন করছেন যে মানুষ আপনাদেরকে থুতু দিচ্ছে, ঘৃণা করছে? যে 3টি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে। নাম্বার 1, তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে, এই ওয়াদা ভারতকে করতে হয়েছে। দ্বিতীয়, শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, গোলামির চুক্তি, সবগুলো পুনর্জীবিত করতে হবে, কোনোটি বাদ দেয়া যাবে না। আর তৃতীয়ত, জুলাই বলে যে জিনিস বাংলাদেশে সংগঠিত হয়েছে, এটি যতটা পারা যায়, যেভাবে পারা যায় মুছে দিতে হবে। আমরা
শহীদ উসমান হাদির সাথে বিএনপির নেতাকর্মীদের দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না? আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না, প্রফেসর ইউনূসকে দোষ দেন। আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি, সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হেডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলে তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখেছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি। উই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলো হইতেছে বিএনপির সমস্যা। এইগুলো চলে হুজুগে, ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। আবার দেখেন তারেক জিয়াকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে, তাই ছাত্রদল নেতা সদল বদলে যায় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে। সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে, এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করবো বলে হুমকি দিচ্ছে। শুনেন, বাড়িতে থাকে না, আপনার মাস্টার মানুষ, আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে কইতেছি। হ্যাঁ, এই যে আপনার মাস্টার, আপনি মাস্টার, আপনার ছেলে তারেক রহমানের গালিগালাজ করে, তারেক রহমানের এই ছেলে। এটা কাকা আমি আপনাদের বললাম, আচ্ছা কাকা আপনি 80 সালে বিএনপি করেন, আমার বাবা আমলি করতো, সমস্যা নাই। কিন্তু তারেক রহমানের নামে যে এই ধরনের কথাবার্তা গুলো লেখে, তখন আমরা তো মনে করেন যে আল্লাহ নবীর পরে তারেক রহমানের মানি, বাপদাদা হচ্ছে বেশি মানি। এমন বিষয়টা হচ্ছে গিয়া উনি তো কোনো অপরাধ করে নাই, ওনারা এই যে গালিগালাজ করেছে বললো যে আমি একটা কথা শুনেন, আপনার ছেলেরে ফোন না করবেন যে সুলতানের রায় ছিল কালকে সকাল 10টার মধ্যে তার টাইম, কালকে 10টার মধ্যে হ্যাঁ যাতে ফেসবুকে যেটা লেখছে এটাতে কয় যায় ভুল করছে, ভুল স্বীকার করে কাকা। যদি ভুল স্বীকার না করে এর বিচার কিন্তু আমরা মনে করেন যেই জায়গায় পাই আমরা বিচার করে দিব কাকা, যদি আমরা ব্যর্থ হন কাকা। আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়ে কাঁদতে শুরু করছে, বারবার বলতেছে সন্তান ক্ষমা চাইবে। যে নেতায় কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে, কিন্তু এটা তার কিছু যায় আসে না, কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগোচরে। এটা সময়ের ব্যাপার, বহিষ্কার কাগজের ব্যাপার। এইবার শুনেন, এটা আমি লাইভে আছি কাকা, একদম মনে করেন যে সারা বাংলাদেশে দেখতেছে আমার নেতা একটা মানুষ দেখতে পারে, আমার বহিষ্কার করতে পারে, আমার কোনো আপত্তি নাই। যাই হোক, বিএনপি মানে শুধু এরা না, এর বাইরেও বিএনপি আছে, আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায়। তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে, বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা। অনেকে বলছে যে ভাই দিন শেষে আপনি ইলিয়াস আর কনক মিলা বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন। এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে, অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই, বিএনপিকে রক্ষা করতে যাইয়া। আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি। আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সরে আসি নাই। এখন কইবেন বিএনপিকে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয়? আসেন এটা না বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত। একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না, বরং সেটা গঠিত হয়, তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয়। 3টে জিনিস, জনগণ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয়। এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না, তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক
জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ। যখন একটা দেশের রাজনৈতিক দলসমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে, তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য, জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায়, যা সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে। কি জটিল লাগতেছে? আরো পরিষ্কার করে বুঝে দেখবো, আসেন বুঝে দেখি। রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ। রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।